বুড়ির কথা মতো শ্যামা নদীতে একবার ডুব দিতেই তার গায়ের রং তার বোনের থেকেও দুধে আলতা হয়ে যায়। তুমি কে বুড়িমা? বুড়িমা থেকে মা কালী এবার নিজের রূপে ফিরে আসেন। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় যমজ মেয়ে সন্তান। তবে তারা দুজন যমজ হলেও তাদের গায়ের রং একে অপরের থেকে অনেক আলাদা। একজন দেখতে খুব ফর্সা হলেও আরেকজন তার বিপরীত, ভীষণ কালো দেখতে। এবার আমাদের সমাজে কালো মানুষের মধ্যে কোনো সুন্দরতা থাকে না, এটাই সবার কথা। আর সেটা যদি কোনো মেয়ে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না, সারা জীবন তাকে গায়ের রং নিয়ে কথা শুনেই যেতে হবে। যমজ মেয়ের মধ্যে একজন এত কালো হওয়ার কারণে তার মা ছাড়া বাড়ির সকলেরই মন খারাপ। ধীরে ধীরে যমজ মেয়ে দুটি বড় হতে শুরু করে। যমজ মেয়ে দুটির মধ্যে যে ফর্সা দেখতে তার নাম সুন্দরী, আর যে কালো দেখতে তার নাম শ্যামা। সুন্দরী ও শ্যামার বাবা সব থেকে বেশি সুন্দরীকে আদর করত। কোনো খাবার নিয়ে আসলে একা সুন্দরীর জন্য আনতো, শ্যামা সামনে আসলেই তাকে তাড়িয়ে দিত। প্রত্যেক দিনের মতো একদিন তাদের বাবা তার মেয়ের জন্য জামা আনে। সুন্দরী, সুন্দরী মা, এদিকে এসো, দেখো তোমার জন্য নতুন জামা এনেছি। বাবার ডাকে তার দুই যমজ মেয়ে তার সামনে আসে। বাবা, তুমি আমার জন্য জামা এনেছো, দেখি কোথায়? ও মা, কত সুন্দর দেখতে জামাটা। হ্যাঁ, এটা তোমার জন্মদিনের জামা, এটা তুমি তোমার জন্মদিনের দিন পরবে। সুন্দরীর জন্য এত সুন্দর জামা দেখে শ্যামাও তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি আমার জন্য জামা আনোনি? আমারও তো জন্মদিন আসছে বোনের সাথে। না, আনিনি। তোমার অনেক জামা আছে, ওই জামাগুলোই পরে নিও। আর যা চেহারা তোমার, কোনো জামাই তোমাকে মানাবে না। বাবার এরকম আচরণে শ্যামা কাঁদতে কাঁদতে তার মার কাছে যায়। কি হয়েছে মা তোমার? কাঁদছো কেন? আমায় বলো, কেউ কি তোমাকে বকেছে? বাবা বোনের জন্য কত সুন্দর একটা জামা এনেছে, কিন্তু আমার জন্য আনেনি। বাবা বলল আমি দেখতে নাকি খারাপ। মা, আমি কি সত্যি খারাপ দেখতে? না মা, তুমি কোথায় খারাপ দেখতে? কালো হওয়াটা কি খারাপ নাকি? কালো রং অনেক ভাগ্য করে হয়। মা কালী তিনিও তো কালো, কিন্তু তিনি কি দেখতে খারাপ? কত সুন্দর দেখতে। কালো হচ্ছে জগতের আলো। এরকম ভাবে আরো অনেক দিন কেটে যায়। সুন্দরী ও শ্যামা এখন বড় হয়েছে। সুন্দরী ছোটবেলায় যেমন সুন্দর ছিল, এখনো সে তেমনই আছে। এদিকে শ্যামার একটা পরিবর্তন হয়েছে, তার চুল। সুন্দরীর থেকেও তার চুল অনেক ঘন, আর এটাই সুন্দরীর সহ্য হয় না। সুন্দরীও বাকিদের মতো তার দিদিকে হিংসা করত। একদিন হঠাৎ সুন্দরী ও শ্যামার মা মারা যায়। শ্যামা তার মায়ের চলে যাওয়াতে আরও ভেঙে পড়ে, কারণ বাড়িতে তাকে তার মা ছাড়া আর কেউই ভালোবাসতো না। কেন তুমি আমাকে রেখে চলে গেলে মা? আমি এবার কার কাছে থাকবো বলো? এই বাড়িতে যে তোমাকে ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। কি রে দিদি, সারাদিন মায়ের ফটোর সামনে কাঁদলে হবে? বাড়ির কাজকর্ম কে করবে শুনি? বোন, আজ আমার মন ভালো নেই, তুই একটু আজ করে নে। কি আমি করব? তুই জানিস আমি কাজ করলে আমার শরীরে ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আমি রান্না করছি, তুই বাসনটা মেজে নে। বাসন মাজবো আমি? এই ঠাটা পড়া রোদে আমাকে তুই বাসন মাজতে বলছিস? আমার হাত খারাপ হয়ে যাবে, আমি পারবো না। আর তুই অবশ্য কি বুঝবি? তোর যা গায়ের রং, এটা কখনো খারাপ হবে না। তুই বাইরে বেরোলে তোর রূপ দেখেই সূর্য তার নিজের মুখ ঢেকে নেবে।
শ্যামার মা চলে যাওয়ার পর থেকে শ্যামার উপরে অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যায়। সুন্দরী তাকে ইচ্ছে করে তার কাজ বাড়িয়ে দেয়। এই নে, এগুলো তাড়াতাড়ি কর, আবার রান্না আছে বাকি। তার বোনের অত্যাচার শ্যামা চুপচাপ সহ্য করে নিত। দুপুরের দিকে সুন্দরী ও শ্যামার বাবা তাদের দুই মেয়েকে ডাক দেয়। শোনো সুন্দরী, আজ তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। শ্যামা, তুই ভালো করে সাজিয়ে দিবি বোনকে। কি যে বলো না বাবা, দিদি আর আমাকে সাজাবে? ও সুন্দরীর মানে জানে? কোনোদিনও মেকআপ করেছে নাকি? অবশ্য দিদি মেকআপ করার কোনো দরকারই পড়বে না। আর শ্যামা, শুনে নে, পাত্রপক্ষের সামনে তুই মুখটা ঢেকে আসবি, ঠিক আছে? কে জানে তোর মুখ দেখে আবার বিয়েটাই না ভেস্তে যায়। ঠিক আছে বাবা, আমি মুখটা ঢেকে আসব। রাতের দিকে পাত্রপক্ষ হাজির হয় তাদের বাড়িতে। সুন্দরীর বাবা সুন্দরীকে তাদের সামনে নিয়ে আসে। সুন্দরীকে দেখে তাদের পছন্দ হয়। বিয়ের তারিখ পাকা হলে সুন্দরীর বাবা শ্যামাকে তাদের জন্য খাবার নিয়ে আসতে বলে। শ্যামা তার মুখটা ঢেকে তাদের জন্য খাবার নিয়ে আসে। আচ্ছা, এটা কে আপনাদের? আর মুখটা অমন করে ঢেকে রেখেছে কেন? ও আমাদের বাড়ির কাজের মেয়ে। আসলে ও খুব লজ্জা পায় কাউকে তার মুখ দেখাতে। তাহলে বিয়ের কথা তো ঠিক হয়েই গেল। আচ্ছা, এবার আপনারা খেয়ে নিন। শ্যামার মুখের ঢাকা ওড়নাটা হঠাৎ খুলে যায় আর তারা সবাই শ্যামার রূপ দেখে ভয় পেয়ে যায়। এ কি? এ তো আপনার মেয়ে, সুন্দরীর মতো দেখতে। আপনারা আমাদের মিথ্যে কথা কেন বললেন? ও আপনাদের বাড়ির কাজের মেয়ে? মানে আসলে ব্যাপারটা হচ্ছে, ও এত কালো, এটা দেখে যদি আপনারা সুন্দরীকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন, তাই আর কি। ছি ছি, আপনাদের মনটা এতটা ছোট, নিজের মেয়েকে কাজের মেয়ে বলে পরিচয় দিলেন। যেই বাড়ির লোকেদের রুচি এরকম, সেই বাড়ির মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করব না। এরকম বলবেন না। আপনারা চলে গেলে আমার মান সম্মান যে আর থাকবে না। গ্রামে সবাই জানে আজ আমার মেয়ের বিয়ের পাকা কথা হবে। আচ্ছা, তাহলে আপনার মেয়ে শ্যামার সাথে আমার ছেলের আমি বিয়ে দেব, আপনি যদি রাজি থাকেন। শ্যামা, আচ্ছা ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন। দেখি মা, তোমার মুখ কানা দেখি, কত মিষ্টি তুমি দেখতে, আর তোমার কি ঘন চুল। এই নাও, এটা তোমার জন্য। পাত্রের মা শ্যামাকে একটা সোনার হার উপহার দেয়। আর এসব দেখে সুন্দরী আরো শ্যামার ওপরে রেগে যায়। সবাই চলে যাওয়ার পর সুন্দরী শ্যামার কাছ থেকে সোনার হার টান মেরে নিয়ে নেয়। দে দে আমাকে, তোর কোনো অধিকার নেই এই হার নেওয়ার। এটা আমার ছিল, তুই আমার জিনিসটা নিয়ে নিলি। এটা তো আমাকে দিয়েছেন ভালোবেসে, তবে তুই রেখে দে বোন, আমার লাগবে না। এটা আমার, বুঝলি? তোর জন্য আমার বিয়েটা পণ্ড হলো। এটা আমার, তোর না। সুন্দরী শ্যামার ওপর বদলা নিতে পরিকল্পনা করছে কিভাবে তার বিয়েটা পণ্ড করা যায়। কি করি? হ্যাঁ দিদি, তোর চুলের খুব বাহার, তাই না? তোর চুল যদি না থাকে তবে তোকে কে বিয়ে করে আমিও দেখব। রাতের দিকে শ্যামা যখন গভীর ঘুমে মগ্ন, তখন সুন্দরী একটা খুর নিয়ে আসে শ্যামার ঘরে, আর সেই খুর দিয়ে শ্যামার সব চুল কেটে দেয়। সকালে শ্যামা যখন ঘুম থেকে উঠে, সে দেখে বিছানার নিচে তার চুল পড়ে আছে। সে আয়নায় মুখটা দেখে চিৎকার করে ওঠে, আমার চুল! কে
নিল আমার চুল। বোন বোন এদিকে আয়, শোন। কেমন লাগে এবার দেখ, বেশি শখ ছিল না বিয়ে করার, এবার এই টাক মাথায় তোকে কে বিয়ে করবে শুনি? তার মানে তুই এইসব করেছিস বোন? আমি ভাবতে পারছি না তুই এতটা নিচে নামতে পারলি। আমি আর থাকবো না এই বাড়িতে, তুই তোর বাড়িতে তুই থাক। শ্যামা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছিস শুনি? রান্নাটা কে করবে? কোথায় যাচ্ছিস? শোন দিদি, তোর রান্না এবার থেকে তুই কর, আমি আর থাকবো না। যে বাড়িতে আমার কথা কেউ ভাবে না সে বাড়িতে আমি আর থাকতে চাই না। যা যা, কদিন বাইরে থাকবি শুনি, ঠিক খিদের জ্বালায় বাড়ি ফিরবি। শ্যামা তার নিজের বোনের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অজানা পথের উদ্দেশ্যে। আমিও একটা মানুষ, এতদিন অনেক কষ্ট সহ্য করেছি, আজ বোন সব সীমা ছাড়িয়ে ফেলেছে, আমার প্রতি ওর এত হিংসা। শ্যামা মনের দুঃখে হাঁটতে হাঁটতে গভীর বনে ঢুকে পড়ে। সারাদিন কিছু না খাওয়ার কারণে সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। সেই গাছের নিচে ছিল মা কালীর মূর্তি, যেটি দেখে মনে হচ্ছিল বেশ পুরনো মূর্তি। আর মূর্তির চারপাশে গাছের পাতা পড়ে জায়গাটি বেশ নোংরা হয়েছিল। শ্যামা এত নোংরা দেখে সেই জায়গাটা নিখুঁতভাবে পরিষ্কার করে দেয়। সেই সময় একজন বৃদ্ধা মহিলা একটা ভারী পুটলি নিয়ে অতি কষ্টে হেঁটে যাচ্ছিল সেখান দিয়ে। বুড়িমা, ও বুড়িমা, কি গো এই বয়সে তুমি এত ভারী পুটলি নিয়ে কোথায় যাচ্ছ? দাও, আমাকে দাও, আমি তোমার পুটলিটা নিয়ে যাই। আচ্ছা, এই নে, কত ভালো তুই মা, তোর মঙ্গল হোক। বুড়িমা কোথায় যাবে বলো, তোমার সাথে আমি এই পুটলিটা নিয়ে যাচ্ছি। চল, এই সামনেই যাব। তা তুই এই সময় একা গভীর বনে কেন? আমার যে কেউ নেই বুড়িমা, বোনের অত্যাচারে আমি বাড়ি ছেড়ে দিয়েছি। শ্যামা বুড়িমার কাছে তার বাড়ির সব ঘটনা খুলে বলে। আজ কালো বলে আমাকে কেউ ভালোবাসে না বুড়িমা, এতে বলো আমার কি দোষ? আমি কি নিজে কালো হয়েছি নাকি? অত ভাবিস না, তোর মন বড় সরল। যারা ভালো তাদের সাথে সব সময় ভালোই হয়। শোন মেয়ে, তুই এই নদীতে মা কালীর নাম নিয়ে এক ডুব মার, তোর মনটা শান্ত হয়ে যাবে। বুড়ির কথা মতো শ্যামা নদীতে একবার ডুব দিতেই তার গায়ের রং তার বোনের থেকেও দুধে আলতা হয়ে যায়। তার চুল আগের থেকেও ঘন হয়ে যায়। এবার তাকে দেখতে স্বর্গের অপ্সরার থেকেও কম লাগছে না। এ কি হলো বুড়িমা? আমি এত সুন্দর দেখতে কি করে হলাম? আমার গায়ের রং এত ফর্সা আর আমার চুল এত ঘন। তুমি কে বুড়িমা? বুড়িমা থেকে মা কালী এবার নিজের রূপে ফিরে আসেন। মা কালীর এত সুন্দর রূপ দেখে শ্যামা মুগ্ধ হয়ে যায়। মা, তুমি আমার মতো অভাগীকে দর্শন দিলে। আমি যে তোমার দর্শন পাবো জীবনও ভাবতে পারিনি। জয় মা, জয় মা। তোর বাইরের কালোটা দেখে তোকে সবাই বিচার করত, তোর ভিতরে যে একটা সরল মন আছে সেটা কেউই বোঝেনি। শুধু বাইরে সৌন্দর্য হলেই হয় না, ভেতরের মনটাও সৌন্দর্য হতে হয়। আমাকে এত সুন্দর রূপ দিয়েছ মা,
আমি কি এর যোগ্য? হ্যাঁ রে, আমি কিছুই করিনি। এই নদী পবিত্র স্থান। এই নদীতে যার মন যতটা সুন্দর, এই নদীটা বাইরের থেকেও তা তুলে ধরে। তোর মনটা অনেক স্বচ্ছ, তাই তোর বাইরেও সেটা ফুটে উঠেছে। তুমি আমাকে নতুন জীবন দান করলে, তোমার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। তুই এখন বাড়ি যা, দেখবি আগের থেকেও তোর জীবন এখন দ্বিগুণ ভালো কাটবে। সব খারাপ সময় শেষ হয়ে যাবে। যা, বাড়ি যা। তোকে আশীর্বাদ করি, তোর জীবন মঙ্গল হোক। এই বলে মা কালী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আর শ্যামাও মা কালীর আশীর্বাদ পেয়ে খুব খুশি হয়। তারপর সে বাড়ি ফিরে যায়। বোন, বোন, কিরে, বাইরে আয়, দেখ আমি এসেছি। কি হলো কি? কে চিৎকার করছে? আরে দিদি, তুই এত সুন্দর হলি কিভাবে? সব বলছি, দাঁড়া একটু, আমাকে ঘরে যেতে দে। এবার বল, তোর গায়ের রং এরকম দুধে আলতা হলো কিভাবে? আর তোর চুল কি ঘন, গায়ে দেখছি আবার গয়নাও আছে। বল না দিদি, কিভাবে তুই এত কালো থেকে এত সুন্দর হলি, বল না। অনেক কাহিনী রে বোন, অনেক কাহিনী, শোন তাহলে আমার থেকে। শ্যামা সুন্দরীকে তার ঘটে যাওয়া সব ঘটনাগুলি এক এক করে বলতে শুরু করে। দিদি, আমিও সেখানে যাব, আমাকে তোর ঠিকানাটা বল। আমি সেখানে গিয়ে দেখবি তোর থেকেও বেশি সুন্দরী হয়ে আসব। দেখ বোন, তুই তো এমনিতেই অনেক সুন্দর, আবার কেন আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই সুন্দর হয়েছিস, তাই তুই চাস আমি যাতে সুন্দর না হই। দেখবি তোর থেকেও বেশি বেশি দ্বিগুণ আমি সুন্দর হয়ে আসব। বেশি লোভ করা ভালো না বোন, হিতে বিপরীত হতে পারে। সুন্দরী তার দিদি শ্যামার কোনো কথাই শোনে না। আরও বেশি সুন্দর হওয়ার জন্য সে দিদির দেখানো পথে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে একটা দিন পার হয়ে যায়। সুন্দরী শেষমেশ দিদির বলা মা কালীর মূর্তি খুঁজে পায়। ও বাবা, কি ক্লান্ত লাগছে। এই তো মূর্তি, এখানে একটু বসি। দিদি তো বলল কোনো বুড়ি এখান দিয়ে যাবে, দেখি যায় কি না। সুন্দরী মা কালীর মূর্তির পাশে বসতে গিয়ে দেখে মূর্তির পাশ দিয়ে অনেক নোংরা হয়ে আছে পাতা পড়ে। ইস, কি নোংরা, মাগো, কে এই জায়গা পরিষ্কার করবে? আমি তো একদমই পারবো না। আমি কি দিদির মতো বোকা নাকি? ধুর বাবা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বুড়ির তো পাত্তাই নেই, ভালো লাগে না। কিছুক্ষণ পর সুন্দরী দেখতে পায় এক থুরথুরে বুড়ি পোটলা নিয়ে তার সামনে এগিয়ে আসছে। এই বুড়ি, শোন, জাদুর নদীটা কোথায় তুই জানিস? যেখানে এক ডুব দিলে মানুষ আরো সুন্দরী হয়ে যায়। তা তো জানি আমি। আমার বাড়ি ব্যাগটা একটু দৌড়বে, তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে। ইস, কি নোংরা এই ব্যাগটা, আমি ধরতে পারবো না। তুই নিজের ব্যাগ নিজে নে, তাড়াতাড়ি চল তো, আমার হাতে বেশি সময় নেই। তোমার মন অনেক কুৎসিত, যার মনে নেই দয়া মায়া, তার পিছু নেয় দুষ্টু ছায়া। এই বুড়িমা যে স্বয়ং মা কালী তা সুন্দরীর জানা ছিল না। মা কালী সবার পরীক্ষা নেয়। বুড়িমা সুন্দরীকে সেই পবিত্র নদীর সামনে নিয়ে যায়। এই যে নদী, এটাতে তুমি মা কালীর নাম নিয়ে একবার ডুব দেবে, দেখবে তোমার মনের সব ময়লা দূর হয়ে যাবে। আমি কারোর নাম বলতে পারবো না। আমি জানি আমি দিদির থেকেও সুন্দরী হব।
সুন্দরী তার অহংকার মন নিয়ে নদীতে এক ডুব দেয়। ডুব দিয়ে উঠে দেখে সুন্দরী আগে যেমন তার গায়ের রং ছিল তেমনই আছে, কোনো বদল হয়নি তার। এ কি, আমি তো ফর্সা হলাম না। দিদি যে বলল এক ডুবে নাকি ফর্সা হয়, মানে দিদি আমাকে মিথ্যে কথা বলেছে। মনে হয় অনেক কটা ডুব দিতে হবে। হিংসে করে না আমাকে, আমি এবার অনেক কয়েকটা ডুব দিই। সুন্দরী 5 বার নদীতে ডুব দিয়ে উঠে আসে। ডুব দিয়ে উঠতেই সুন্দরীর চেহারা বীভৎস আকার ধারণ করে। এখন তার চেহারা তার দিদির থেকেও কালো, মুখে চামড়া পুড়ে গেছে, মাথায় একটাও চুল নেই, পরনের শাড়ি ছেঁড়া ফাটা। নিজের চেহারা দেখে সুন্দরী নিজেই ভয় পেয়ে যায়। বুড়িমা, এ কি হলো আমার চেহারা এমন কি করে হলো বুড়িমা? আমার গায়ের রং কালো, না এ হতে পারে না। তোমার সাথে এটাই হওয়ার ছিল। তোমার মন যেমন কুৎসিত, তোমার বাইরেটা সেটাই ফুটে উঠেছে। এই নদী তোমার ভিতরের কুৎসিত মনটাকে বাইরে এনেছে। তুমি তোমার অহংকারের সাজা পেয়েছো। বুড়িমা এবার নিজের রূপে ফিরে আসেন। মা, আমাকে ক্ষমা করো, আমি নিজের সুন্দরতা নিয়ে অহংকারে মগ্ন ছিলাম। আমাকে ক্ষমা করো মা, আমি ফর্সা হতে চাই না। আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও মা, আগের রূপ ফিরিয়ে দাও। এখন সেটা সম্ভব না। তুই তোর অহংকারের সাজা পেয়েছিস, অনেক অত্যাচার করেছিস তুই এতদিন তোর দিদির সাথে, অনেক পাপ করেছিস। তোর পাপের ঘর যে পূর্ণ হয়েছে, ভোগ তুই এবার। এই কথা বলে মা কালী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। মা, তুমি কোথায় গেলে? আমাকে ঠিক করে দাও মা, আমি যে এই চেহারা নিয়ে আমার বাড়ি যেতে পারবো না। আমাকে ঠিক করে দাও মা, কোথায় গেলে তুমি? সুন্দরী তার রূপের অহংকারে সাজা পেল। এই চেহারা নিয়ে সুন্দরী তার বাড়ি কখনোই যায়নি। আর এদিকে শ্যামার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তার সাথেই শ্যামার ধুমধাম করে বিয়ে হলো। তো তোমাদের যদি রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের এই সস্তা টুনস চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। আর তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে আমরা কার্টুনের চরিত্রগুলি তৈরি করি তাহলে কমেন্টে তোমাদের নাম লিখে দাও, তাহলে এর পরের ভিডিও আমরা তোমাদের নাম দিয়ে কার্টুন তৈরি করব।